প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, কিছুদিন আগেই পবিত্র কোরবানির ঈদ শেষ হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে একটা আতঙ্কের নাম বিরাজ করছে। নামটি হচ্ছে রাসেল ভাইপার। তো রাসেল ভাইপার আসলে একটা সাপের নাম। এই সাপের আতঙ্কে আমরা মুহূর্তে সব জায়গাতেই আমরা সবাই একটু ভয় পাচ্ছি। তো আমাদের আজকের বিষয় সর্পদংশন, চিকিৎসা ও করণীয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। জি আছি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসলে ঈদের আনন্দের মাঝে কিন্তু আমরা এখন ক্রমশই, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা রেগুলার সবাই ফলো আপ করি, তখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা নাম আসে রাসেল ভাইপার, এবং সবাই খুব আতঙ্কে আছে যে রাসেল ভাইপার প্রথমে এই জিনিসটা কি, তারপর বলছে সাপ, এবং সাপ তো সবসময় সবার জন্য আতঙ্কের। তো আমি আসলে ভয় পাওয়ার জন্য না, সবার মধ্যে মানে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এই আজকের অনুষ্ঠান। আমাকে একটু বলবেন যে এই যে আতঙ্ক বিষ মানে বিরাজমান আছে, এই সাপগুলো কি অনেক বেশি বিষধর নাকি? না, ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে একটু বেশি হাইপ দেখা যাচ্ছে রাসেল ভাইপার নিয়ে। যদিও আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে এটা প্রয়োজনের চেয়ে একটু বেশি আতঙ্ক ছড়াচ্ছে। আবার অন্য সেন্সে এটার গুরুত্ব রয়েছে, কারণ পৃথিবীব্যাপী স্নেক বাইট বা সর্পদংশন একটা নেগলেক্টেড ইস্যু। কারণ সর্পদংশনের শিকার হন সাধারণত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন, যারা দরিদ্র, অতি দরিদ্র মানুষ, তারাই আসলে পৃথিবীব্যাপী, এবং বাংলাদেশেও একই চিত্র, তারাই সর্পদংশনের শিকার হন। যে কারণে ওভারঅল কেন জানি মেডিকেল সায়েন্সে সর্পদংশন একটা নেগলেক্টেড টপিক, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কারণেই সাপে কাটাকে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ হিসাবে ঘোষণা করেছে 2017 সালে। কারণ এটা কোনো গুরুত্বই পাচ্ছিল না, যেহেতু ইটস এ প্রবলেম অফ দ্য পুয়ার কমিউনিটি। তো সেই হিসাবে সোশ্যাল একটু হাইপ হয়েছে। বাট অফকোর্স রাসেলস ভাইপার ইদানিংকালে বেশ কয়েকটা মৃত্যুর কারণে আসলে এটা বেশি নজর কেড়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো বাংলাদেশে যে বিষাক্ত সাপগুলো রয়েছে, এর ভেতরে রাসেলস ভাইপার একটি অন্যতম বিষধর সাপ, এবং এর বিষের ক্রিয়া এবং বৈশিষ্ট্য অন্যান্য সচরাচর যে আদার যে বিষধর সাপ আছে তার থেকে তুলনামূলকভাবে বেশি এবং ব্যাপক ও বিস্তৃত। আচ্ছা, আমার একটু প্রথমে জানার বিষয় যে এই যে আমরা যে সাপটা নিয়ে কথা বলছি, যেটা নিয়ে আসলে বেশি হাইপ হয়ে যাচ্ছে, এটা কোন এরিয়াতে পাওয়া যাচ্ছে এবং প্রথমে কোন এরিয়া থেকে এটা আসছিল, এটা বলবেন? রাসেলস ভাইপার বাংলাদেশে হিস্টোরিক্যালি 1922 সালের নথিপত্র পর্যালোচনা করলে ওখানে ব্রিটিশ হার্পেটোলজিস্ট এবং যারা ওই সময় ব্রিটিশ অফিসাররা ছিলেন, তাদের ডায়েরিতে, লেখনীতে রাসেলস ভাইপারের উপস্থিতির কথা উঠে আসছে এই রিজনে, বরেন্দ্র অঞ্চলে। তো যদিও থিওরিটিক্যালি আমরা ক্লিনিশিয়ানরা রাসেলস ভাইপারের কেস কিন্তু কখনোই দেখতে পাইনি, এমনকি স্বাধীনতার পরেও আমরা খুব একটা দেখতে পাইনি। এবং আপনি জানেন যে রাসেলস ভাইপারকে বিলুপ্ত প্রায় প্রাণী ঘোষণা করা হয়েছিল 2015 সালে। আচ্ছা। তবে 2012 সাল থেকে আমাদের বিভিন্ন কলিগরা যারা রাজশাহী মেডিকেল কলেজ এবং আশেপাশে কাজ করছিলেন, ওনারা 2012 সাল এবং অনওয়ার্ডস এই ধরনের সাপের কেস পাওয়ার কথা ওনারা বিভিন্ন কেস রিপোর্টের মাধ্যমে এবং বিভিন্ন বৈজ্ঞানিক সেমিনারে বলার চেষ্টা করছিলেন। 2014 সালে এটা প্রথম স্পেসিফিক্যালি আইডেন্টিফাই হয়, এবং তারপর থেকে কেসগুলো অনেক বাড়ছে। এবং বাংলাদেশে হঠাৎ করে এই বিলুপ্তপ্রায় প্রাণী এত বেড়ে গেল কেন, এটার পেছনে ক্লাইমেট চেঞ্জের একটা ভূমিকা আছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্তবর্তী অঞ্চলে প্রচুর রাসেলস ভাইপার আছে। আপনার পশ্চিমবঙ্গ, বিহার, এইদিকে মেদিনীপুর, এই জেলাগুলোতে রাসেলস ভাইপার আগে থেকেই আছে। সো সম্ভবত বন্যার কারণে ভারত থেকে একটা ব্যাপক সংখ্যক রাসেলস ভাইপার আমাদের দেশে এসেছে একটা সময়, এবং সেটাই আস্তে আস্তে
পদ্মা নদীর পাড় ধরে, কারণ সাধারণত রাসেলস ভাইপার নদীতে সাঁতার কেটে কেটে আস্তে আস্তে এটা স্প্রেড হয়। তো এই পদ্মার পাড় ধরে আপনি যদি জিও লোকেশনগুলো দেখেন তাহলে দেখবেন পদ্মার পাড় ধরে এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করছে, এবং এটা এখন তো মুন্সিগঞ্জ, চাঁদপুর এই সব জেলাতেও পৌঁছে গেছে। তো এটা বলতে পারেন যে আগে থেকে ছিল, কিন্তু সংখ্যায় খুব নগণ্য ছিল, হঠাৎ করে এটার পপুলেশনটা বেশি দেখা যাচ্ছে। কেন এটার পপুলেশন বেড়ে গেছে এটা একটা গবেষণার বিষয়। জুলজিস্টরা এটা নিয়ে গবেষণা করতে পারেন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং রিসার্চ এরিয়া। তবে আমাদের আপনি জানেন যে বাংলাদেশ সরকারের নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম এর একটা প্রোগ্রাম রয়েছে, ভেনম রিসার্চ সেন্টার চট্টগ্রাম মেডিকেল কলেজে। এটা আমি সাধুবাদ দিতে চাই আসলে সরকারকে, যে ওনারা প্রায় 4-5 বছর আগে যেটা পূর্ব থেকে চিন্তা করে এটা স্থাপন করেছেন। তো সেখানকার তথ্য উপাত্ত যদি বিশ্লেষণ করা হয়, কয়েকটা কারণকে আইডেন্টিফাই করা যায়। একটা হলো এটা একটা হেভি ব্রিডিং স্নেক। অন্যান্য সাপের মতন চেয়ে এরা সংখ্যায় সাধারণত বেশি বাচ্চা প্রসব করে। আচ্ছা, নরমালি তো সাপ আমরা যতদূর জানি ডিম পারে। জি, এরা কি কোবরা, জি এরাও ডিম হয়, এদের ডিমটা ফোটে শরীরের ভেতরে। ওকে, এটা ওভিভোপোরাস বলা হয় সায়েন্টিফিক্যালি। শরীরের ভেতরে ডিম ফোটার পরে বাচ্চাটা তারা প্রসব করে, যার কারণে ডিমগুলো নষ্ট হওয়ার চান্স কম থাকে। অন্য কিছুর দ্বারা, বেজি দ্বারা, গুইসাপ দ্বারা ডিম খেয়ে ফেলা, এগুলার যার কারণে অনেক ডিমগুলো সেফ থাকার কারণে এরা ব্রিডিংটা বেশি হয়। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে যে তাদের যে ক্লাইমেট জিওডাইভার্সিটি চেঞ্জ করার কারণে তারা হয়তো যে পরিবেশটা তাদের জন্য অনুকূল, এরকম পরিবেশ তারা অনেক বেশি পাচ্ছে, যেটা হয়তো আগে ছিল না। এবং ভাইপার জাতীয় সাপগুলো খুবই ক্লাইমেট রেজিলিয়েন্ট হয়, মানে তারা অনেক বিপর্যস্ত পরিবেশেও খুব অল্প খাবার নিয়েও বেঁচে থাকতে পারে। এবং এদের মূল খাবারই হলো আপনার ব্যাং, ইঁদুর, এই ধরনের ছোট ছোট অ্যানিমেলগুলো, লিজার্ড জাতীয় প্রাণীগুলো। তো সম্ভবত তাদের কম্পিটিটরও কমে গেছে। তাদের যে আদার যে কম্পিটিটর ছিল। দর্শক আছে, দর্শকের ফোনটা নিয়েছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি, আমার নাম অভি, আমি লক্ষ্মীপুর থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি বলুন। জি, আমি আপনাদের শোতে যতটুকু দেখলাম যে রাসেল ভাইপারটা চাঁদপুর উপকূলীয় অঞ্চলগুলোতে একটু বেশি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্মীপুর জেলাটা একটা উপকূলীয় অঞ্চল, এটা নদীমাতৃক একটা জায়গা। তো ইনস্টেড হয়তো বা কোনো কারণে রাসেল ভাইপার আক্রমণ করলে সাথে সাথে আমরা ঘরোয়াভাবে কি চিকিৎসা নিতে পারি? জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা আসছি আসলে আগে জেনে নিচ্ছি আসলে এই সাপের বংশ বিস্তার কিভাবে হচ্ছে, তারপরে আমরা ওই বায়োডাইভার্সিটির কারণে তার হয়তো কম্পিটিটর কমে গেছে, যেগুলো গবেষণা করার বিষয় আসলে। এবং আমার কাছে একটা অদ্ভুত একটু কিছু জিনিস আছে এখানে, যেমন এটার যদি ট্র্যাকিংটা দেখা হয়, পদ্মার পাড় ধরে এরা নদীর মাধ্যমে এরা চলাচল করার কথা, কিন্তু কেস পাওয়া যাচ্ছে কুষ্টিয়াতে, আচ্ছা, কেস পাওয়া গিয়েছে মেহেরপুরে, যেগুলো কিন্তু পুরোপুরি ল্যান্ডলকড জেলা। সো সে কি এখন অ্যাকোয়াটিক থেকে টেরিস্ট্রিয়াল মানে স্থলে স্থলে মুভ করছে কিনা, এগুলো আসলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং এরিয়াজ মনে হয় ফর রিসার্চ। আচ্ছা, এমনিতে যতটুকু আমরা নিউজ মিডিয়াতে পেয়েছি যে ফরিদপুরের চরভদ্রাসনে মনে হয় প্রথম এসেছিল, এটা প্রথম 2019 সালের দিকে, তারপরে এখন আস্তে আস্তে এভাবে না, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে প্রথম কেস পাওয়া যায় 2012-13 থেকে। আমাদের কলিগরা যারা রাজশাহী মেডিকেল কলেজে কাজ করেন, ওনারা 2012-13 থেকেই তখন পাওয়া গেছে, ছোট ছোট কেস ফেস করছিলেন, ফেস করা যাচ্ছে। এগুলো আস্তে আস্তে কেস রিপোর্ট হওয়ার মাধ্যমে এখন এটা অনেক বেশি হয়ে গেছে, যেহেতু অনেকগুলো জেলাতে কেস চলে আসছে। এখন যেটা হচ্ছে, যেটা বলছেন যে যেটা আমরা, এটা তো তাহলে আসলে একটু আতঙ্কের বিষয়, যেটা পানি দিয়ে আসতো এখন স্থলে পাওয়া যাচ্ছে করছে কিনা এটা প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে। এবং তাদের পপুলেশনেও ওই ভেনম রিসার্চ সেন্টারের গবেষণা বলছে যে আগে যে মেল ফিমেল যে রেশিও, এটাও সম্ভবত চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেটা 1:3 ছিল, মেল 3 জন ভার্সাস ফিমেল 1 জন, সেটা এখন অপোজিট হয়ে যাচ্ছে। ফিমেল পপুলেশন, ফিমেল রাসেলস ভাইপার অনেক বেশি বেড়ে গেছে, আরো বেশি হবে। এখন সেটা কি নতুন করে যে বাচ্চাগুলো হয়েছে গত 3-4 বছর, তারা অনেক বেশি ফিমেল এরা পপুলেট করছে,
নাকি ফিমেলদের ক্যাপাসিটি বেড়েছে, এগুলো আসলে খুবই, আমি যেগুলো বলছি এগুলো জাস্ট অ্যাজ এ সায়েন্টিস্ট আমার হাইপোথিসিস বলছি, এগুলো প্রুফ করতে হবে এবং এগুলো গবেষণার বিষয়, যেখানে জুলজিস্টরা, হারপেটোলজিস্টরা অনেক বড় ভূমিকা রাখতে পারেন। যেটা আমাদের আতঙ্কের বিষয়, সাপ বেড়েছে, সাপের মানে সর্প দংশন হচ্ছে এবং সেক্ষেত্রে মৃত্যু হয়েছে। অবশ্যই। তো অ্যান্টিভেনমের একটা ব্যাপার আছে, আমরা জানি যে সাপ কাটলে অ্যান্টিভেনমের ব্যাপার, তো এক্ষেত্রে মানে আতঙ্কটা কেন আসলে ছড়াচ্ছে? সাপের যদি অ্যান্টিভেনম থাকে তাহলে তো অবশ্যই আতঙ্কের বিষয় না, এক্ষেত্রে অ্যান্টিভেনমটা মানে আতঙ্ক কেন? আমাদের যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম আমরা ব্যবহার করি, যেখানে 4টা সাপের এগেইনস্টে এটা প্রোটেকশন দিবে, সেখানে রাসেলস ভাইপারও রয়েছে। তবে সবসময় সবচেয়ে বেস্ট হলো আপনি যদি মনোভ্যালেন্ট অ্যান্টিবডি ব্যবহার করতে পারেন, মানে শুধুমাত্র ওই সাপের এগেইনস্টে কার্যকর যদি দেওয়া হয় তখন সেটা অনেক বেশি ভালো হয়। রাসেলস ভাইপারের ক্ষেত্রে মুশকিল হচ্ছে আমাদের যে জাতীয় গবেষণাগুলো হয়েছে, এনসিডিসি গত বছরই ন্যাশনাল সার্ভে করেছে, প্রফেসর এম এ ফয়েজ এবং ওনার নেতৃত্বে, প্রফেসর অনিরুদ্ধ ঘোষ ওনাদের নেতৃত্বে একটা বড় দল, সেখানে উঠে আসছে যে এখনো পর্যন্ত 60% মানুষ সাপে কাটার পর ওঝাদের কাছে যায় বা ট্র্যাডিশনাল যারা চিকিৎসক তাদের, সেখানে একটা বিরাট অংশের সময় নষ্ট হয়। রাসেলস ভাইপারের ক্ষেত্রে এই সময় নষ্ট করাটা খুবই ভয়াবহ হবে। রাসেলস ভাইপার কামড় দেওয়ার পর যদি ওঝাদের কাছে ঘোরাফেরা করা হয় তাহলে কিন্তু এদের ফ্যাটালিটি বা মর্টালিটি বেড়ে যায়, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। আরেকটা জিনিস হলো রাসেলস ভাইপার শরীরের অনেকগুলো সিস্টেমকে একসাথে ইনভলভ করতে পারে। সে যেমন রক্তকে পাতলা করে ফেলে, সো ব্লাড সিস্টেমের উপরে তার প্রভাব আছে, সে স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব আছে, কিডনির উপরে প্রভাব আছে এবং ইন্টারনাল ব্লিডিং হয়ে আরও অন্যান্য বড় বড় অর্গানকে সে এফেক্ট করে ফেলে। এই কারণে রাসেলস ভাইপার বাইট ম্যানেজ করতে গেলে এটা আমরা বলি যে মেডিকেল কলেজ হাসপাতাল বা তার উপরে সাপোর্টিভ অনেক চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে। তাহলে সেই জিনিসগুলোর গ্যাপের কারণেই রাসেলস ভাইপারের ক্ষেত্রে মৃত্যুর হারটা অনেক বেশি হয়েছে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আমি ডক্টর সাবরিনা বলছি। জি ফজলে আবি, প্রোগ্রাম ভালো হচ্ছে। হ্যাঁ, আমি দেখছি প্রোগ্রাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, একটা সাধারণ জনগণের জানা প্রয়োজন আমার মনে হয়। সেটা হলো যে এই যে রাসেল ভাইপার কামড়ানোর পরে সাপ তো আর দেখতে পাবে না, কিন্তু কি করে সাধারণ মানুষ বুঝবে যে এটা রাসেল ভাইপার কামড়িয়েছে? জি জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? না, এটাই। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমি দুটো প্রশ্নই একটু কভার করি। আমাদের লক্ষ্মীপুর থেকে যে ভাই প্রশ্নটা করেছেন যে আসলে সাপে কামড় দেওয়ার সাথে সাথে কি করা উচিত, তো এটা এই প্রি হসপিটাল ম্যানেজমেন্ট পার্টটা খুবই জরুরি। প্রথম কথা হলো সাপে, সেটা বিষধর হোক বা বিষহীন হোক, যে কোনো সাপ কামড় দেওয়ার সাথে সাথে আমরা বলি যে ইমমবিলাইজেশন, মানে ওই অঙ্গটাকে অচল করে রাখতে হবে। তো আমাদের জাতীয় তথ্য বলছে যে এখনো পর্যন্ত 70% বাইটই হয় পায়ে, দুই পায়ে। তাহলে সেটা ডান পায়ে বেশি বা বাম পায়ে, যে পায়ে হোক, কামড় দেওয়ার পরে ওই পাটা যাতে নাড়াচাড়া না করা হয়, জয়েন্টগুলো যাতে যতটা সম্ভব কম নাড়াচাড়া করতে হবে এবং তারপর আপনি যদি সম্ভব হয় বাঁধুনি দিতে হবে। তো বাঁধুনি, আমরা শক্ত বাঁধুনিকে আমরা অ্যাভয়েড করতে বলি, কারণ শক্ত বাঁধুনি দিলে এতে ক্ষতি হতে পারে। যদি আপনার রক্তের শিরা উপশিরা ব্লক হয়ে যায় তখন অঙ্গহানি হতে পারে। এর জন্য যদি ব্যান্ডেজ দিতে হয়, আমরা বলি যে এটা একটা ব্যান্ডেজ দেওয়ার মতন বা প্রেসার ইমমবিলাইজ করা, সেটা খুব হালকা একটা ব্যান্ডেজের মতন করে বেঁধে দিতে হবে, যেন ব্যান্ডেজটা যেন ঢিলা থাকে, যেন দুটো আঙ্গুল বা একটা আঙ্গুল প্রবেশ করানো যায়। এবং কামড় থেকে তার উপরে অন্তত দুটো ব্যান্ডেজ আকারে বেঁধে দিলেই যথেষ্ট, কিন্তু শক্ত বাঁধুনি বা আটুনি এগুলো দেয়া যাবে না। এই দুটো কাজ হলো খুব ইম্পর্টেন্ট। তৃতীয় আসলে দেখা যাচ্ছে সবাই হয়তো উল্টা করে, শক্ত করে বেঁধে দিয়ে ফেলে। হ্যাঁ, তো এইটা হলো খারাপ হয়, বরং ক্ষতি হয়। তাহলে বাঁধুনির চেয়েও গুরুত্বপূর্ণ হলো ইমমবিলাইজ করা, অচল করা। যে পায়ে কামড় দিয়েছে ওই পাটাকে স্থির রাখা বা স্থির রাখার চেষ্টা করা। স্থির রাখার জন্য আশেপাশে আপনি সাপোর্ট দিয়ে ওইটাকে বেঁধে দিতে পারেন। স্থির রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্বিতীয় হলো যদি সম্ভব হয় দুটো ব্যান্ডেজের মতন করে দেওয়া।
তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো হাসপাতালে যাওয়া, ওঝার কাছে না যাওয়া। কারণ রোগীরা তাদের মানে খুব মূল্যবান সময় নষ্ট করছেন কিন্তু বিভিন্ন ট্র্যাডিশনাল হিলারের কাছে। কতটুকু? এটা নির্দিষ্ট কোনো সময় বলা খুবই ডিফিকাল্ট। মানে কোন সাপের জন্য কোন স্পেসিফিক খুবই ডিফিকাল্ট, এটা কখনো বলা যায় না। এটা ডিপেন্ড করে সার্কামস্টেন্সের উপর, সাপ বিরক্ত হয়ে কামড় দিয়েছিল কিনা, সাপ ক্ষুধার্ত ছিল কিনা, এটা সকালে না বিকালে, মেল না ফিমেল, সে কামড় দিলেই যে সে আপনাকে ভেনম দিবে তা না। হ্যাঁ, এখানে সাপের ইচ্ছার উপরে অনেক কিছু বা অনেক সার্কামস্টেন্সের উপরে নির্ভর করে। তো এই অ্যাজ পসিবল নিকটস্থ হাসপাতালে যাওয়া, এই তিনটা জিনিস আমি বলবো। আমাদের লক্ষ্মীপুরের যে ভাই প্রশ্নটি করেছেন, এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং ওখানে কোনো কাটাছেঁড়া না করা, মশলা তেল এইসব না দেওয়া, অনেকে অনেক রকম হার্বাল ওষুধপত্র ব্যবহার করেন, এগুলো না করা, ইমোবিলাইজ করে রাখা মানে অচল রাখা, সম্ভব হলে হালকা করে দুটো ব্যান্ডেজের মতন করে বেঁধে দেওয়া, 3 নম্বর হলো হাসপাতালে নিয়ে যাওয়া। এই তিনটা কাজ আমি বলবো অতি গুরুত্বপূর্ণ, সেটা বিষধর হোক বা বিষহীন হোক। সেটা তো আর কেউ তো আমরা সাধারণভাবে বলতে পারছি না। তো ম্যাডাম যে প্রশ্নটি করেছেন যে রাসেল ভাইপার আমরা কিভাবে, তো সাধারণত রাসেল ভাইপার হলো ভাইপার জাতীয় প্রাণীগুলো, এরা দিনের বেলায় চলাচল করে বেশি এবং আপনি দেখবেন যে রাসেল ভাইপারের বাইটগুলো রাতের বেলা কম হয়, দিনের বেলা বেশি হয়। আপনার ধান কাটতে গেছেন বা খড়ের গাদার পাশে সাপ রয়ে গেছে বা অনেক সময় ঝোপঝাড়ের মধ্যে রয়েছে, গর্তের মধ্যে রয়েছে। তো যদি সাপ চেনা না যায়, সাপ চিনতে হবে সেটা জরুরিও না, যদি সাপ চেনা না যায়, এটা যেটা আমি বললাম যে কিছু কিছু লক্ষণ এখানে ইম্পর্টেন্ট। তো লক্ষণগুলো অনেক রকম হতে পারে। একটা হলো যেখানে কামড় দিয়েছে সেই জায়গাটা ফুলে যাওয়া। তো সেই জায়গাটা যদি ফুলে যায়, সোয়েলিং হয়ে যায়, তাহলে এটা রাসেল ভাইপারের ক্ষেত্রেও হয়, সবুজ বোরা বা গ্রিন পিট ভাইপারেও হয় এবং কোবরাতেও হয়। তো ওই আক্রান্ত স্থান ফুলে যাওয়া, ওখানে ক্ষত হওয়া, ওখান থেকে ব্লিডিং হতে পারে। আর তারপরে আমাদের কিছু লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো অ্যাসেস করি আমরা হাসপাতালে। কিন্তু কমিউনিটির জন্য ম্যাডামের যেটা প্রশ্ন, যে কমিউনিটি লেভেলে কেউ সাপ দেখে না থাকলে, যদি কেউ আক্রান্ত হন বা কামড় খান, উনি চিনলেন না সাপটা, বিষ হোক, বিষধর হোক আর বিষহীন হোক, আমরা অলওয়েজ আমাদের গাইডলাইন বলে আপনি একজন নিকটস্থ চিকিৎসকের কাছে যান এবং উনি আপনাকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রেখে কিছু সিমটমগুলো অ্যাসেস করবেন। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটা একদম বন্ধ করে নিন। আচ্ছা, আমার প্রশ্ন, আমি সাতক্ষীরা থেকে গোলাপ বলছিলাম। জি, আমি প্রশ্ন করতে যাচ্ছি যে রাসেল ভাইপার যেহেতু খুব স্প্রেড করতেছে আমাদের দেশে, এটা মানুষের থেকে সাপ কখনো বড় হতে পারে না। একটা প্রকৃতির বিষয় আছে, আমরা বলি যে প্রকৃতিকে রক্ষা করতে হবে, এটা প্রকৃতির মাঝেই পড়ে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মানুষের থেকে বড় কখনোই প্রকৃতির সাপ হতে পারে না, যেটা মানুষকে নিধন করছে। তো এই সাপকে কিভাবে নিধন করা যায় বা আদৌ করা যাবে কিনা, করা আমাদের উচিত কিনা, এবং করা ঠিক কিনা, এবং করার কোনো প্রক্রিয়া আছে কিনা, সরকারের এই ধরনের কোনো মানে তাদের আয়োজন আছে কিনা, আমি এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নের উত্তর আমরা একটা বিরতির পর এসে দেব। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি সর্পদংশন চিকিৎসা ও করণীয় বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী। বিরতিতে যাবার আগে একজন দর্শক ছিলেন আমাদের সাথে, উনি সাতক্ষীরা থেকে ফোন দিয়েছেন যে আসলে যেটা যত আতঙ্ক হোক, যত কিছুই হোক, সব শেষে আমাদের জানতে হবে নিয়ন্ত্রণ কিভাবে করা যায় এবং নিয়ন্ত্রণ কত তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। জি, সাতক্ষীরা থেকে গোলাপ সাহেব যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন কেউ মারা যায় তখন সমস্ত আক্রোশ গিয়ে ওই সাপের উপরই পড়ে এবং অনেকে কিন্তু সাপ মেরেও ফেলছেন। হ্যাঁ, তো সাপ মেরে ফেলাটা কিন্তু এইটার কোনো সমাধান না। এটা কিন্তু অনেক জায়গায় একসময় চেষ্টাও করা হয়েছে। এটা ব্রিটিশরা ইভেন ভারতবর্ষেও চেষ্টা করেছে, নাইজেরিয়াতে একসময় চেষ্টা করা হয়েছে যে যেহেতু সাপের পরিমাণ বেড়ে গিয়েছে, আমরা সব সাপ মেরে ফেলি, তাতেই বোধহয় সমাধান হয়ে যাবে। কিন্তু এটা কখনো ফলপ্রসূ হয়নি, কার্যকর হয়নি। কারণ আপনার বায়োডাইভার্সিটির জন্য সাপের একটা বড় ভূমিকা আছে। সাপ আমাদের নিজেদের স্বার্থেই
সাপকে রাখতে হবে। তো এই ব্যাপারে জুলজিস্টরা আরো ভালো বলতে পারবেন, কিন্তু গোলাপ সাহেবের যে কনসার্ন, তাহলে সাপের জন্য তাহলে এটা সমাধান কি? এটা সমাধান হলো আসলে আমাদের প্রিভেন্টিভ মেজার নিতে হবে। আমাদের কিছু প্রুভেন প্রিভেন্টিভ মেজার আছে, সেগুলো পালন করা। যেমন এই সাপটা ধান কাটার সময়, ভুট্টা খেতে কাজ করার সময়, বা যে কোনো ফসলের সময়, যেহেতু ক্ষেতের মধ্যে থাকে, নদীর পাড়ে থাকে, তাহলে ওইসব জায়গায় কাজ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা বলি যে এখানে বুট বা জুতা পরিধান করতে হবে। 70% বাইটই কিন্তু পায়ে হয়, সুতরাং যদি বুট ব্যবহার করা হয় তাহলে কিন্তু ওনারা এটা থেকে মুক্ত থাকতে পারেন। হাতে লাঠি ব্যবহার করতে হবে। কোথাও কোনো গর্ত দেখলে হঠাৎ করে হাত দেওয়া যাবে না। আপনার রাতের বেলা বের হলে টর্চ লাইট ব্যবহার করতে হবে, এবং টর্চ লাইট দিয়ে দেখে দেখে পা ফেলা, এটার অভ্যাস করতে হবে। এছাড়া একটা বড় অংশের গৃহিণীরা কামড়ের শিকার হন সাপের। ওই মুরগির খামার থেকে ডিমটা তুলতে গিয়ে, খড়ের গাদা থেকে খড়টা আনতে গিয়ে, লাকড়িটা আনতে গিয়ে, লাকড়ির স্তূপ থেকে, তাহলে যে কোনো স্তূপে, খড়ের গাদায়, ডিমের কোনো গর্তে হাত দেওয়ার আগে এটাকে চেক করে নিতে হবে, আওয়াজ করে নিতে হবে, নাড়ায় নিতে হবে, একটু সাবধানতা, বেসিক সাবধানতা, যে কিছু ভেতরে রয়ে গেল কিনা, এইটা পালন করে তারপরে জিনিসটা পিক করতে হবে। অনেক সময় আমাদের জেলে ভাইরা বা সিজনাল যারা মাছ শিকার করেন, তারা মাছের চাই থেকে বা জাল টানার পরে, চাই নেওয়ার পরে ঠাস করে হাতটা দিয়ে দেন, ওই মাছের সাথে কিন্তু সাপও ধরা পড়তে পারে। সো ওইটা খেয়াল রাখা, একটু তুলা ঝাঁকায় দেখা যে ভেতরে সাপ রয়ে গেছে কিনা। এই জিনিসগুলা, বাসার ভেতরে ফ্লোরে না শোয়া, বিছানায় শোয়ার চেষ্টা করা, মশারি ব্যবহার করা। সাধারণত সাপ কি হয়, সাপ ছোট ছোট ব্যাঙ, টিকটিকি, ইঁদুর, এগুলো খাওয়ার জন্যই সাপ কিন্তু লোকালয়ে আসে। সো আপনার যে শোবার ঘরের ভেতরে অনেকে মুরগি রেখে দেন, খাবার রেখে দেন, এগুলো না রাখা, এগুলো বাইরে রাখা। আপনার খামারটা, বসত বাড়ি এবং মুরগির খামার, ওইটার মধ্যে একটা ডিস্টেন্স রক্ষা করা, একটা ছোট দূরত্ব রাখা, জমির থেকে বাসার বসত বাড়ির একটা দূরত্ব রক্ষা করা, বাড়ির আশেপাশের জঙ্গল পরিষ্কার রাখা, কারণ যে কোনো ঝোপঝাড় তার জন্য একটা আইডিয়াল প্লেস। তাহলে ঝোপঝাড়গুলো যাতে পরিষ্কার থাকে, এই ধরনের বেসিক প্রিভেন্টিভ মেজার নিলেই আপনি স্নেক বাইট অনেকাংশেই কমিয়ে ফেলতে পারবেন। সাপকে আগে থেকে খুঁজে খুঁজে মেরে ফেলা বা সাপ পেলেই মেরে ফেলাটা কোনো সমাধান না, কারণ সাপ তো আপনাকে চিনে না, সে তো চোখে দেখে না, সে তো মানুষকে চিনতে পারে না, সে সাউন্ড ওয়েভ দিয়ে চলাফেরা করে। সুতরাং সাপ আপনাকে যে দেখে বুঝে আপনাকে তেড়ে গিয়ে কামড় দিয়েছে, এগুলো সবই মিথ, একান্তই মিথ, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এমনিতে আমি যেটা দেখছি, যেটা আসলে সোশ্যাল মিডিয়াতে, যে এই রাসেল ভাইপার যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা নাকি স্মেল শুনে মানে বাইট করে। সাপের কোনো গন্ধর ইয়ে নাই, সাপের কোনো শ্রবণের সক্ষমতা নাই। আচ্ছা, সে এগুলো সবই মিথ, এগুলো সবই মিথ, মানে সে চোখেও দেখে না, না সে সাউন্ড ওয়েভ দিয়ে চলাফেরা করে। আচ্ছা, এখন আমি বলছি খুব জেনেরিক কথা, জি, তবে স্পেসিস বাই স্পেসিস কিছু ডিফারেন্স আছে। জি, তার কারো কারো শ্রবণ বা চোখের কিছু কিছু ক্যাপাসিটি স্পেসিস বাই স্পেসিস ইজ ডিফারেন্ট, কিন্তু আমরা যেসব সাপ নিয়ে কনসার্ন কথা বলছি, মোটা দাগে তাদের কিন্তু এই ধরনের শ্রবণ ইন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয় এগুলো কাজ করে না, তার শুধু সাউন্ড ওয়েভ দিয়ে চলাফেরা। মানে যদি কেউ তার সামনে সাউন্ড না করে, তাহলে সে সাউন্ড ওয়েভটা লোকেট করে এবং সাউন্ড ওয়েভ অনুযায়ী সে মুভ করে। এবং আপনি যদি তার খুব কাছে চলে যান, সে যদি ভীত সন্ত্রস্ত হয়, থ্রেট ফিল করে, তখনই কিন্তু সাপ কামড় দেয়। সাপ কখনো তেড়ে গিয়ে কামড় দেয় না, হ্যাঁ, চেস করে, বাইট করে। এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় বেশি আসছে, যে রাসেল ভাইপার তেড়ে গিয়ে কামড় দিচ্ছে। আসলে এগুলা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই, ভিত্তি নাই। রাসেলস ভাইপার যেটা হয়, সে যদি তার আশেপাশে কেউ চলে আসে, সেটা মানুষ হোক, গরু ছাগল হোক, পশু যেটাই হোক, সে প্রথমে কুণ্ডলি পাকায় ফেলে নিজেকে। কুণ্ডলি পাকানোর পরে সে একটা সাউন্ড প্রডিউস করতে থাকে, হিস হিস আওয়াজ তৈরি করতে থাকে। এটার কারণ কি, যে আমাকে দেখো, আমি এখানে সামথিং ইজ, আমি এখানে আছি, সো আমার উপরে চলে আসো না। সেইটা দিয়ে সে ভয় দেখানোর চেষ্টা করে। তারপরেও যদি আপনি তাকে কেউ পাড়া দিয়ে দেয়, ধরে ফেলে, খোঁচা দিয়ে দেয়, তখন সে আত্মরক্ষার্থেই বাইটটা করে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আরেকবার আপনার কাছে ক্লিয়ার হচ্ছি। এই যে প্রাইমারি যে ট্রিটমেন্টটা, একটা সাপ কামড় দিল, এটা তো আমরা জানি না, রাসেল ভাইপার বা একটা সর্পদংশন বা যে কোনো কিছু কামড় দিল, আপনি বলেছেন যে জয়েন্টটাকে ইমোবিলাইজ করতে এবং জোরে বাঁধুনি না দিতে, যেখান থেকে বাইট করেছে তার উপরের অংশে একটা বাইট সাধারণত আমরা দেখি বেঁধে ফেলে, যাতে সার্কুলেশনটা, আমরা জানি যে সার্কুলেশনটা যাতে বন্ধ করা যায়, রক্তের মাধ্যমে যাতে
এটা না যায়, কিন্তু ব্যাপারটা আসলে আপনি বলছেন যে একটু লুজ করে দিতে, এর কারণটা কি আসলে? আপনার নিউরোটক্সিক যে বাইট হয়, যেটা কোবরা বা ক্রেট, এই ধরনের বাইটগুলো বিষটা ছড়ায় হলো লসিকা গ্রন্থির মাধ্যমে। আচ্ছা, এটা সরাসরি যে শিরা উপশিরার মাধ্যমে ছড়িয়ে পড়ছে, হেমাটোজেনাস রুট না আমরা যেটা বলি, লসিকা গ্রন্থির মাধ্যমে, মানে লিমফ্যাটিক্সে। তো লসিকা গ্রন্থিগুলো থাকে চামড়ার ঠিক নিচে। ওকে, এর জন্য আমরা বলি যে হালকা করে গামছা দিয়ে বা ক্র্যাপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেওয়ার জন্য। শক্ত করে বাঁধুনি দিলে যেটা মুশকিল হবে, আপনি সরাসরি শিরা ধমনীকে বেঁধে ফেলছেন, এবং শিরা ধমনী বেঁধে ফেললে কিন্তু আপনি যেখানে বাঁধুনি দিচ্ছেন সেই অঙ্গটা হানি হয়, অনেকক্ষণ ধরে যদি ব্লাড সার্কুলেশন না থাকে তাহলে সেই অঙ্গ হানি হবে, সেখানে গ্যাংগ্রিন হবে, অঙ্গ হানি হবে। আপনি মানে জেনে মানে আতঙ্কিত হবেন যে আমাদের দেশে একটা বড় অংশের রোগী, প্রায় 12 to 15% পেশেন্টের অঙ্গ হানি হয় সাপের কামড়ের জন্য না, এটা হলো মানে শক্ত বাঁধুনির জন্য, তার শিরা উপশিরা বন্ধ করে ফেলার কারণে। জি, মানে এটা। আর জয়েন্ট যত বেশি মুভ করতে থাকবে তত বেশি এটার স্প্রেড হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই কারণেই আমরা বলি যে যেখানে কামড় দিয়েছে এটাকে যতটা সম্ভব স্থির রাখা বা অচল করে রাখা। যত মুভমেন্ট কম হবে এটা উপরের দিকে স্প্রেড হওয়ার সম্ভাবনা বেশি কমে যাবে। এমনিতে যদি আমাদের কখনো মানে আমরা অ্যান্টিভেনামের কথা বলছি, অ্যান্টিভেনাম বলেছেন যে এমনি এই মুহূর্তে যেহেতু অনেক বেশি আতঙ্কিত আমরা, তো আমাদের যে সাধারণ সবার জন্য বলার জন্য যে অ্যান্টিভেনাম কি অবস্থায় আছে, এটা কোনো কিছু এই মুহূর্তে সরকারের, আমি যেহেতু নন এনসিডিসির স্নেক বাইট টিমের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার, আমি জানি যে এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে অ্যান্টিভেনমের, এবং এই মুহূর্তে নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম তারা যথেষ্ট প্রোঅ্যাক্টিভলি বিভিন্ন উপজেলায় খবরাখবর রাখছে, এবং এনসিডিসির কর্মকর্তারা সার্বক্ষণিক অ্যাক্টিভ আছে। যেখানেই অ্যান্টিভেনম প্রয়োজন সেখানেই ওনারা অ্যান্টিভেনম দিচ্ছেন, এবং ওনারা বলছেন আমাদের সিভিল সার্জন মহোদয়কে, ইউএইচএফপিও মহোদয়কে, আপনাদের যদি চাহিদা থাকে আপনারা চাহিদাপত্র পাঠান, আমরা জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনম পাঠাবো। এবং এই মুহূর্তে সরকারের স্টকে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনম আছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আমি জানি যে এই ব্যাপারে সরকারকে সাহায্য করছে। এই মুহূর্তে অ্যান্টিভেনম আছে, কিন্তু কোন লেভেলে, উপজেলা পর্যায়ে, গ্রামে, যেহেতু এই এখন পর্যন্ত আমরা জানি এই সাপ মানে শহর থেকে একটু গ্রামের দিকে বেশি আছে, কোন পর্যায়ে আছে? উপজেলা পর্যায়ের নিচে অ্যান্টিভেনম দেওয়ার এখনো পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, যদিও নেপালে বা ভারতে কিন্তু ইউনিয়ন সাব সেন্টারে অ্যান্টিভেনম দেওয়া হয়, কিন্তু আমাদের এখনো পর্যন্ত উপজেলা হাসপাতালে এটার মজুদ থাকে। সো রোগীদেরকে যে যেখানেই আক্রান্ত হন না কেন, বিষধর হোক বিষহীন হোক, ওনাকে নিকটস্থ উপজেলা হাসপাতালে যেতে হবে, নিকটস্থ উপজেলা উপজেলা হাসপাতালে যেতে হবে। জি, এবং উপজেলা হাসপাতালে চিকিৎসক ওনাকে অ্যাসেস করবেন, করার পরে ওনার স্টকে অ্যান্টিভেনম থাকলে উনি দিবেন, অথবা উপজেলা হাসপাতাল জেলা থেকে এনেও অ্যান্টিভেনম উনি দিতে পারেন। ডাক্তারদের জন্য মানে ডাক্তারদের কি করণীয় এক্ষেত্রে? আসলে ওই অবজারভেশন পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে যে কোনো সাপে কাটার রোগীরা যদি আসেন আমাদের ইমার্জেন্সিতে বা ওসেকে যারা কাজ করছেন, স্বাস্থ্যকর্মী চিকিৎসক সহ, ওনাদেরকে অ্যাটলিস্ট প্রত্যেকটা পেশেন্টেরই 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। আপনি জেনে থাকবেন যে 100টা কামড়ের ভেতরে 85টা কামড়ই কিন্তু বিষহীন সাপ দ্বারা কামড় হয়, মানে তার মানে আপনার বেশিরভাগ কামড়ই কিন্তু নন ভেনোমাস, বিষহীন সাপের কামড়। অনলি 12 থেকে 15টা কামড় হবে বিষধর। এই জন্যই ওঝাদের এত কেরামতি, তারা 100টার ভেতরে তো তারা 85 ক্ষেত্রেই সফল। সো বিষধর হোক বিষহীন হোক, প্রত্যেককে 24 ঘন্টা অবজার্ভ করতে হবে, এবং কিছু কিছু সাইন সিমটমের প্রতি খেয়াল রাখতে হবে, যেমন পেশেন্টের ঘুম ঘুম ভাব হওয়া, চোখে দেখতে অসুবিধা হওয়া, চোখ নাড়াতে অসুবিধা হওয়া, চোখের পাতা পড়ে আসছে কিনা, ঢোক গিলতে সমস্যা হচ্ছে কিনা, নাকি সুরে কথা বলছে কিনা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা, বড় বড় মাসেলগুলো দুর্বল হয়ে যাচ্ছে কিনা, ঘাড়টা তুলে ধরতে অসুবিধা হচ্ছে কিনা, কথা বলতে অসুবিধা হচ্ছে কিনা, এগুলো হলো বেসিক নিউরোটক্সিক সাইন। এছাড়া রাসেল ভাইপারের কামড়ে যেহেতু ভাস্কুলোটক্সিক হয় বা সাইটোটক্সিসিটি আমরা বলি, যেখানে কামড় দিয়েছে সেখানেও দেখতে হবে যে সেখানে ফুলে গিয়েছে কিনা, ক্ষত হয়েছে কিনা, ওখান থেকে ব্লিডিং হচ্ছে কিনা, শরীরের অন্যান্য অংশগুলো থেকে কোনো রকমের ব্লিডিং হচ্ছে কিনা, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে কিনা, এইগুলো খেয়াল রাখতে হবে। এবং সাথে সাথে ওনাদের অন্যান্য আরও কিছু সিস্টেমের প্রতি খেয়াল রাখতে হয়, যেমন আমরা বেড সাইডে একটা টেস্ট করি যেটাকে বলা হয়
20 মিনিটস হোল ব্লাড ক্লটিং টেস্ট। আচ্ছা, তো এইটা প্রত্যেক চিকিৎসক যাতে এই 20 মিনিটস হোল ব্লাড ক্লটিং টেস্টটা করেন, রক্ত নিয়ে 1 থেকে 2 ml রক্ত নিয়ে একটা পরিষ্কার টেস্ট টিউবে রাখতে হবে বা গ্লাস টিউবে রেখে 20 মিনিট পরে দেখতে হবে যে রক্তটা জমাট বাঁধলো কিনা। যদি রক্ত জমাট না বাঁধে তাহলে বুঝতে হবে যে এটা ভাইপার জাতীয় কোনো সাপের কামড়ে। এটা তো খুব সহজ একটা টেস্ট, খুব সহজ একটা টেস্ট, যে কোনো জায়গায় যে কেউ করতে জি পারে। আমাদের ন্যাশনাল গাইডলাইন রয়েছে এটার জন্য, এনসিডিসি অতি সম্প্রতি এটাকে আপডেটও করেছে এবং এটা ওয়েবসাইটে ফ্রি কপি দেওয়া আছে, কেউ চাইলেই ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করতে পারেন এবং সেখানে এসওপি দেওয়া আছে যে কিভাবে এটা করতে হবে এবং এটা বেড সাইডে একটা অত্যন্ত কার্যকরী একটা পরীক্ষা। জি, আমরা আরো কিছু কথা বলবো একটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি সর্পদংশন চিকিৎসা ও করণীয় বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী। বিরতিতে যাবার আগে কিন্তু আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে জানলাম এবং আমাদের প্রথম কথা হচ্ছে আতঙ্কিত হওয়ার কিছু নাই, সচেতনতাই মেইন। তো সচেতনতার জন্য যেমন সরকার কাজ করছে, তেমন কিন্তু যেখানে সাধারণ মানুষ আমাদেরও কিন্তু কাজ করার অনেক কিছু আছে। অবশ্যই আপনি একটু বলবেন যে প্রথমে সাধারণ মানুষের করণীয় কি, যেটা একবার বলেছেন অলরেডি, যে যারা এখনো যেহেতু এই শহরের বাইরে আছে, জমিতে গ্রামে আছে, তো সেটা বলেছেন, আরেকবার যদি বলেন তাহলে সবার জন্য সুবিধা হয়। জি, আমি মনে করি এসব ক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন ছোট ছোটভাবে তাদের স্থানীয়ভাবে কাজ করার চেষ্টা করছে, এটা সচেতনতার জন্য আরো বাড়ানো যেতে পারে এবং সরকারের এই ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশনা আছে যে কি কি প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া যায়। তো প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি মনে করি যে ওঝার কাছে না নেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। ওঝার কাছে নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাচ্ছে। রাসেল ভাইপারে মৃত্যুর হারটা অন্য বাইটের চেয়ে বেশি হওয়ার কারণই এটা, কারণ রাসেল ভাইপারে অনেক দ্রুত আপনাকে অ্যান্টিভেনমটা দিতে হয়। আচ্ছা, তো ওঝার কাছে না নিয়ে যাওয়া, কামড় দিলে ওই অঙ্গটাকে অচল করা এবং নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া। আর প্রতিরোধের জন্য ব্যবস্থা হিসাবে আমি যেটা আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে একটা মাঠে ঘাটে কাজ করার সময় বুট ব্যবহার করা এবং টর্চ লাইট ব্যবহার করা। রাতে যদি ওনারা বের হন, সেটা জমিতে যান বা বাজার থেকে আসুন বা বাথরুমে যাওয়ার সময়ও এটা টর্চ লাইট ব্যবহার করা, দরকার হলে একটা লাঠি হাতে রাখা, রাতে বের হলে লাঠি দিয়ে শব্দ করা, কারণ ওই শব্দতে সে কিন্তু সরে যাবে। এবং একটু সাবধানী হওয়া, যারা মাছের জন্য জাল ফেলছেন, চাই বসাচ্ছেন, মাছটা তোলার আগে, মুরগির ডিমটা তোলার আগে, খড়টা নেওয়ার আগে, লাকড়িটা নেওয়ার আগে, এইসব ক্ষেত্রে একটু সাবধান হয়ে হাত দেওয়া, র্যান্ডম হাতটা না দিয়ে একটু সাবধান হয়ে হাত দেওয়া। এবং বিশেষ করে এই সময়টাই যেহেতু এটার একটা সিজনাল প্যাটার্ন থাকে এবং এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর বর্ষাকালে সাপরা বের হয় তার খাবারের সন্ধানে, তো এই সময়টাই সাবধানতাগুলো বেশি পালন করা। গর্তে হঠাৎ করে অপরিচিত কোনো গর্তে হাত না দিয়ে দেওয়া, ঘরের ভেতরে যদি কোনো গর্ত দেখা যায় গর্তগুলো বন্ধ করা, যদি হঠাৎ করে দেখা যায় ঘরের কোনো আঙিনায় ছাদে আপনার একটা খাজ রয়েছে বা গর্ত রয়েছে, সেগুলো বন্ধ করে দেওয়া। এবং পশু পাখির খামারগুলোকে বা যেগুলো সাপের খাবার, এগুলোকে ঘরের ভেতরে না আনা, রাতে মশারি টানিয়ে শোয়া, বিছানায় শোয়া। এখন প্রচুর বন্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, তো বন্যার সময় বাচ্চাদেরকে এবং বড়রা উঁচু স্থানে, যথাসম্ভব উঁচু স্থানে থাকা, এইগুলা খুব গুরুত্বপূর্ণ এবং মেনে চলা উচিত। এগুলো বেসিক প্রিভেন্টিভ মেজার, যেগুলো করলে এই সাপের সাথে যোগাযোগটাকে কমানো যাবে এবং সাপের যোগাযোগ কমে গেলে অটোমেটিক্যালি বাইট কমে যাবে। মানে সবচেয়ে বড় কথা, যদি সাপ কামড় দিয়েই ফেলে তাহলে ওঝার কাছে আপনারা প্লিজ যাবেন না, আপনার একজন নিকটস্থ চিকিৎসকের কাছে চলে যান, সেক্ষেত্রে ট্রিটমেন্টটা শুরু হবে। অযথা সময় নষ্ট করবেন না। সরকারের করণীয় কি একটু বলবেন? সরকার যেটা হয়, আমাদের ট্রেনিং, ওনারা ট্রেনিং এর ব্যবস্থা করতে পারেন। আমাদের একটা ভয় কাজ করে আমাদের উপজেলার চিকিৎসকদের কাছে যে অ্যান্টিভেনম দিলে বোধহয় রিঅ্যাকশন হয়ে যাবে, কিন্তু আসলে অ্যান্টিভেনম দিয়ে রিঅ্যাকশনের হার খুবই কম, এটা 10% অ্যারাউন্ড, মাত্র 10%। সো অ্যান্টিভেনম দিলে রিঅ্যাকশনের ভয়ে অনেকে মনে করেন যে উপজেলায় দিলে বোধহয় এটা ক্ষতি হয়ে যেতে পারে, তো ওনাদের কনফিডেন্সটা বাড়াতে হবে। তা আমি মনে করি যে এখানে সরকারের কাজ করার বিষয় আছে উপজেলা হাসপাতালে, কারণ এটা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা এবং তারা উপজেলা বা জেলা হাসপাতালেই যাবে।
সো ওখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের কনফিডেন্স বাড়াতে হবে, তাদের ট্রেনিং রিট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত অ্যান্টিভেনমের মজুদ রাখতে হবে, যে অ্যান্টিভেনমটা আমরা ব্যবহার করছি সেটা আদৌ কার্যকর কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা রাখতে হবে। সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা আদৌ যে আমরা অ্যান্টিভেনম দিচ্ছি এটা কাজ করছে কিনা এটাকে কন্টিনিউয়াস একটা সার্ভিলেন্সের মধ্যে রাখা, এটা গুরুত্বপূর্ণ। এবং জনসচেতনতা বাড়ানোর জন্য আমি মনে করি যে ওনারা কিন্তু সরকারের অন্যান্য আরও বিভিন্ন এজেন্সি এখানে কাজ করতে পারে। এখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেম্বাররা যারা আছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে, রিলিজিয়াস লিডারদের নিয়ে ওনারা কিন্তু ওনার এলাকাতে জনসচেতনতামূলক কার্যক্রম করতে পারেন। এগুলোর জন্য ওনারা কি কি বলবেন সেটারও কিন্তু লিফলেট বা এসওপি তৈরি করা আছে সরকারে। সো ওনারা ওই ডকুমেন্টগুলো সংগ্রহ করে, এগুলো সব ওয়েবসাইটে আছে, আপনি নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করলেই ওনারা দিবেন। তো এইগুলা ওনারা প্রচার করতে পারেন এবং স্থানীয়ভাবে উদ্বুদ্ধ করতে পারেন। ইয়াং জনগোষ্ঠী যারা আছে তারা এখানে সংযুক্ত হতে পারে। কোথাও সাপ দেখলে এখানে বন ও পরিবেশ অধিদপ্তরের একটা ভূমিকা আছে, ওনাদেরকে খবর দিয়ে সাপটাকে সরিয়ে ফেলতে পারেন। আমাদের দেশে কিন্তু স্নেক হ্যান্ডলার, ট্রেন্ড স্নেক হ্যান্ডলার নাই যারা সাপ নাড়াচাড়া করতে পারেন, এটাও একটা স্কিল। সো এগুলো ব্যাপারে কিন্তু বন ও পরিবেশ অধিদপ্তর মন্ত্রণালয়ের কাজ করার বিষয় আছে। অন্যান্য যারা পরিবেশবাদী যে সংগঠনগুলো আছে তাদের ভূমিকা রাখার বিষয় আছে। সর্বোপরি সবারই কোনো না কোনো ভূমিকা রাখার এখানে সুযোগ আছে। স্থানীয় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের ভূমিকা রাখার সুযোগ আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় তো তার চিকিৎসার পার্সপেক্টিভে করছেই, এবং বাংলাদেশে কিন্তু অলরেডি যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনম মজুদ আছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং কারো যদি অ্যান্টিভেনম প্রয়োজন হয় ওনারা যোগাযোগ করলেই অ্যান্টিভেনম পৌঁছে যাবে ওনাদের কাছে। সো এই সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমেই আপনার এটাকে আপনার উত্তরণ করা সম্ভব। সাপ মেরে ফেলা এটার কোনো সমাধান না। না, আসলে এটা আমাদের জন্য, আমি আরেকটা ছোট কোশ্চেন করতে যাচ্ছি, এটা আমাদের ডাক্তারদের জন্য, যেটা বলেন যে অ্যান্টিভেনম দিলে অনেকে ভয় পাচ্ছে যে কিছু সাইড এফেক্ট হতে পারে, সেক্ষেত্রে তাদের যদি হয়ে যায় যে 10% কেসে হচ্ছে, সেক্ষেত্রে ডাক্তারদের করণীয় অ্যাড্রিনালিন, আমরা বলি অ্যাড্রিনালিন ইজ দ্য সমাধান। সো যদি কেউ সিদ্ধান্ত নেন যে আমি এই পেশেন্টটাকে অ্যান্টিভেনম দিব, উনি ওনার অ্যাড্রিনালিন রেডি রাখবেন। এমনকি আমাদের ন্যাশনাল গাইডলাইনে বলা হয়েছে যদি কেউ মনে করে যে আগেই কিন্তু সে অল্প পরিমাণ অ্যাড্রিনালিন দিয়ে দিতে পারে, যেটা 1/4 অফ দ্য ডোজ অ্যাড্রিনালিন উনি দিয়ে দিবেন। প্রয়োজনে উনি স্টেরয়েড, অ্যান্টিহিস্টামিন দিয়ে তারপরে উনি অ্যান্টিভেনম দিবেন। কারণ অ্যান্টিভেনম দিতেই হবে। সাপে কাটা সমাধান হলো বাইনারি, আইদার সে মারা যাবে অথবা সে বেঁচে যাবে। অ্যান্টিভেনম দিলে সে বেঁচে যাবে, না দিলে সে মারা যাবে, এর মাঝখানে কিছুই নাই। সো এই ধরনের একটা বাইনারি সিচুয়েশনে অ্যান্টিভেনম ব্যবহার না করাটা এটা একটা ঝুঁকি, এবং এটা আমি মনে করি যে এটা কোনোভাবেই কাম্য না। যদি আপনার হাতে অ্যান্টিভেনম থাকে এবং আপনি দেখছেন যে একটা বিষধর সাপের কামড়ের পেশেন্ট আছে, তাহলে পেশেন্টের পার্টিকের সাথে কথা বলতে হবে, তাকে কনভিন্স করতে হবে যে এখানে ইয়েস অর নো, এর মাঝে কোনো সিদ্ধান্ত নাই। আপনি অ্যান্টিভেনম দিলে বেঁচে যাবেন, না দিলে মারা যাবেন। সো এটা আমাদের চিকিৎসকদের কনফিডেন্স নিয়ে দিতে হবে। এবং উনি একটা ডোজ, দুটো ডোজ দেওয়ার পরে যদি দেখেন যে এটা রাসেল ভাইপারের কামড়, এটার আরো সাপোর্টিভ চিকিৎসা দরকার, ডায়ালাইসিস লাগবে অন্য, তাহলে উনি রেফার করতে পারেন। কিন্তু অ্যান্টিভেনম প্রথমেই বিষধর সাপের কামড়ের রোগী পেলে ওনাকে দিয়ে দিতে হবে, কারণ এটা লাইফ সেভিং। দিলে বাঁচবে, না দিলে মারা যাবে, মাঝখানে কিছুই নাই। যেসব এরিয়াতে এই যে এখন আমরা বলছি যে কিছু এরিয়াতে পাওয়া যাচ্ছে, সেই সব এরিয়াতে অ্যান্টিভেনম আছে কিনা? হ্যাঁ, আমার জানা মতে এই ম্যাপিংটা করা আছে এনসিডিসির। প্রফেসর রোবেদ আমিন উনি খুবই, আমি মনে করি খুবই ডাইনামিক পরিচালক এই মুহূর্তে যিনি এটা দেখভাল করছেন। ওনাদের ম্যাপিং আছে এবং সেই ম্যাপিং অনুযায়ী ওনারা অ্যান্টিভেনম সাপ্লাই দিয়ে রেখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের আজকে আমরা অতি প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।